হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা নিশ্চয়ই রেড মুভিটা দেখেছো, তাই না? আজকে তোমাদের সাথে শেয়ার করব রেড 2 মুভিটি। আইএমডিবিতে যেটা রেটিং 8। এবারে রেডটা পড়তে চলেছে একটা হোম মিনিস্টারের বাড়ি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি আদৌ কিছু খুঁজে পাবে, নাকি খালি হাতেই ফিরতে হবে তাদেরকে? জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। আর কথা না বাড়িয়ে আর কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের ভেতরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় অনেকগুলো সরকারি গাড়ি একটা নিরিবিলি রাস্তা দিয়ে ভোরবেলায় যাচ্ছিল রাজার বাড়ির উদ্দেশ্যে। আসলে এগুলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের গাড়ি, আর রাজার বাড়িতে যাচ্ছিল রেড মারার জন্য। পথিমধ্যে একটা গাড়ি অন্যদিকে চলে যায়। এদিকে রাজা জেনে যায় যে তার বাড়িতে রেড পড়তে চলেছে, এজন্য তার বাহিনীকে সে পুরোপুরি প্রস্তুত করে ফেলে। অফিসাররা বাড়িতে এসে পৌঁছালে রাজার বাহিনী শুরু করে ফাঁকা ফায়ার। এতে ভয় পেয়ে যায় সবাই। আর ওই দিক দিয়ে রাজার বাড়িতে থাকা অবৈধ সম্পদগুলো ট্রাক লোড করে অন্য জায়গায় পাঠানো হচ্ছিল। হঠাৎই ওরা খেয়াল করে এবং দেখে সামনে একটা সরকারি গাড়ি দাঁড়িয়ে আছে। এন্ট্রি নেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার, তার নাম অময় পটনায়ক। কিছুক্ষণের মধ্যে রাজার বাড়িতে যাওয়া বাকি অফিসাররাও চলে আসে আর রাজার সব অবৈধ সম্পদ সিজ করে নেয়। তারপর সেখান থেকে সরাসরি চলে আসে ইনকাম ট্যাক্স অফিসে। এখানে রাজার সেক্রেটারি আসে পটনায়কের কাছে আর বলে কিছুদিন লেনদেন করে মামলা ফিক্স করা পসিবল কিনা। তখন সবাইকে অবাক করে দিয়ে পটনায়ক একটা চিরকুট দেয়, সেখানে লেখা ছিল 2 কোটি। এটা শুনে সেখান থেকে চলে যায় সেক্রেটারি। এদিকে পটনায়ক বাড়িতে চলে এসে বউকে জানায় যে সে ঘুষ চাওয়ার অপরাধে তার ট্রান্সফার হয়ে গেছে। পটনায়কের বউয়ের নাম মালিনী পটনায়ক। তারপর ওরা বেরিয়ে পড়ে ভোজ নামের একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। সেখানেই ট্রান্সফার হয়েছে পটনায়কের। এখানকার হোম মিনিস্টার দাদা মনোহর ভাই, তাকে জনগণ একদম ভগবানের মতো বিশ্বাস করে। দাদা ভাই তার মাকে অনেক বেশি ভালোবাসতো আর প্রতিদিন দাদা ভাই সকাল শুরু হতো মায়ের পা ধৌত করার মাধ্যমে। দাদা ভাই মায়ের নামে একটা ফাউন্ডেশনও চালাতো। এটার মূল উদ্দেশ্য ছিল অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা। তার পরপরই ভোজে এসে পৌঁছে পটনায়ক। পরদিন চলে আসে ভোজে থাকা ইনকাম ট্যাক্স অফিসে। পটনায়ক এখানকার ডেপুটি কমিশনার হয়ে বদলি হয়েছিল। দুদিন পর সে যখন বাড়িতে আসে তার মেয়ে জেদ করে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তাই তারপর পরিবার সহ পটনায়ক চলে আসে দাদা ভাইয়ের ফাউন্ডেশনে। সেখানে এসেই পরিচয় হয় দাদা ভাইয়ের সাথে। ঘোরাঘুরি করার সময় পটনায়ক দাদা ভাইয়ের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে দেয়। জানতে পারে দাদা ভাই আগে জুতার দোকানদার ছিল, দোকানটা খুব একটা ভালো চলতো না। এরপরও দাদা ভাই অসহায় মানুষদের অনেক সাহায্য করত, তাদের সব সময় খাবারও খাওয়াতো। এমন করতে করতে দোকানটা একসময় বন্ধ হয়ে যায়, তবুও ভালো কাজ চালিয়ে যাচ্ছিল দাদা ভাই। এক পর্যায়ে তার ধন দৌলত সবকিছুই ফুরিয়ে যায়। তখনই গ্রামের সবাই দাদা ভাইকে ধরে নির্বাচন করার জন্য। তাকে এমপি হিসেবে দেখতে চায় সবাই। এজন্য সিএম এর কাছে টিকিট নেওয়ার জন্য চলে আসে দাদা ভাই। তবে সেখানে থাকা সবাই মজা করতে থাকে দাদা ভাইয়ের সাথে এবং তাকে অপমান করেই তাড়িয়ে দেয়। এই ব্যাপারটায় একজোট হয়ে যায় এলাকার সবাই আর নির্বাচনে জিতিয়েও দেয় দাদা ভাইকে। ওনার একটা গার্লফ্রেন্ডও ছিল, তবে কোনো একটা কারণে সে নিজেই মারা যায়। তারপর থেকে দাদা ভাই আর কোনো বিয়েই করেনি। পটনায়ক অনেক খোঁজাখুঁজির পর ভোজ এলাকায় কোনো রকম কোনো দুর্নীতি পায় না। পরদিন সকাল বেলাতেই পটনায়ক একটা জায়গায় চলে আসে। সেখানে এসেই দেখতে পায় সময় শেষ হয়ে গেলেও এখনো একটা ক্ষেতের ফসল কাটা হয়নি। পরে জানতে পারে এটা বিক্রম গারিয়ালের জমি। প্রত্যেক বছরই এভাবে কোনো না কোনো ফসল না কেটে রেখে দেয়। সেদিন শেষ রাতের দিকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সব অফিসারের বাড়িতে একটা কল যায়। তারপর সবাই সমবেত হয় একটা ইনকাম ট্যাক্স অফিসের সামনে এবং বেরিয়ে পড়ে মিশনে। ফাউন্ডেশনের সামনে বড় গোল্ডেন কালারের একটা হাত দেখতে পায় অফিসাররা। সেখান থেকে খানিকটা স্যাম্পল নিয়ে একটা সোনার দোকানে যায়। জানতে পারে এটা আসল স্বর্ণ। আর জমিতে খুঁজে পায় তারা অনেক টাকা। প্রমাণগুলো সংগ্রহ করে পটনায়ক এগুলো দিয়ে দেয় তার বসকে। কিন্তু বাড়ি যাওয়ার পর কিছুই খুঁজে পায়নি তারা এবং খালি হাতেই তাদের চলে যেতে হয়েছে। এটা ওর 75তম রেড ছিল। এর আগে 74টা রেডেই সে সাকসেসফুল হয়, তবে এই একটা ফেল করায় পটনায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়। তারপরই পটনায়ক দেখা করতে আসে দেবেন্দর নামের এক উকিলের সাথে। দাদা ভাইয়ের বিরুদ্ধে বেনামি জমি কেনার জন্য মামলা করতে বলে। এর বিনিময়ে কয়েক লাখ টাকাও দেয় আর সেই টাকাগুলো পেয়ে রাজি হয়ে যায় দেবেন্দর। আসলে সে টাকার বিনিময়ে সবকিছুই করতে পারত। তারপর পটনায়ক একজনকে পাঠায় নতুন ইনকাম ট্যাক্স অফিসার লালনের সাথে দেখা করার জন্য। বিক্রমের বাড়িতে যে টাকা পয়সা আছে সেগুলো অফিসারকে জানায়, সাথে আরো বলে স্যার যা হাতে আসবে 50-50। ওর মুখে এমন কথা শুনে লালন খুব খুশি হয়ে যায়।
আর পরদিনই ওয়ারেন্ট নিয়ে চলে আসে বিক্রম গাড়িয়ালের বাড়িতে। শুরু হয়ে যায় রেড জারি করা। সবকিছু মিলিয়ে মোটামুটি 20 কোটির মতো টাকা পায় লালন। আসলে টাকাগুলো ছিল দাদা ভাইয়ের। এই খবরটা দাদা ভাইয়ের কাছে পৌঁছাতে খুব একটা সময় লাগে না। তারপর পরই দাদা ভাই ওর ছোট ভাইকে বলে দেবেন্দারকে 2 কোটি টাকা দিতে হবে। সে টাকা নিয়ে চলে আসে একটা আইএস অফিসারের বাড়ি। সেখানে পানি ট্যাঙ্কের মধ্য থেকে টাকার পলিথিন বের করতে শুরু করে। এগুলো আসলে দাদা ভাইয়েরই টাকা। ঠিক তখনই সেখানেও রেড পড়ে আর সব টাকা সিজ করে নেওয়া হয়। এরপর সন্দেহ হলে দাদা ভাই শুধু ভিয়ানকে বলে দেবেন্দারকে নিয়ে আসার জন্য। ওদের কথা মতো বিনয় চলে আসে দেবেন্দারকে নিয়ে, কারণ ওকেই টাকাটা দেওয়ার প্ল্যান ছিল। সেখানেও রেড পড়ে যায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের। তবে দাদা ভাইকে খুঁজে পাওয়া যায় না। আসলে দাদা ভাই এই ট্র্যাপটা বানিয়েছিল। এই ব্যাপারটা দাদা ভাই বুঝে যায় যে তার সম্পর্কে ইনফরমেশন লিক করছিল বিনয়। এরপর তাকে ধরে এনে বেধম মার দিতে শুরু করে। তারপর ওকে জানে না মেরে আটকে ফেলে একটা জায়গায়। আর দেবেন্দারকে ডেকে ওকে 2 কোটির জায়গায় 5 কোটি টাকা দেয় আর কেসটা তাড়াতাড়ি শেষ করতে বলে। দেবেন্দারও রাজি হয়ে যায়। পরদিন ওর কেসের হিয়ারিং। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দাদা ভাইকে ধোকা দেয় দেবেন্দার আর ওদের মধ্যে হওয়া কথাবার্তা কোর্টে তুলে ধরে, সাথে 5 কোটি টাকাও এনে দেয় কোর্টে। এতে কেসটা আরো মজবুত হয়ে যায়। তখন বিচারক জানিয়ে দেয় যে দাদা ভাই কেসটা শেষ হওয়ার আগ পর্যন্ত ভোজে ফিরতে পারবে না, কারণ সেখানে গিয়ে যদি মানুষকে ভয় দেখিয়ে ওর পক্ষে করে নেয় তাহলে তো একটাও প্রমাণ থাকবে না তাদের কাছে। এই ব্যাপারগুলোতে পাগল প্রায় হয়ে যায় দাদা ভাই। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই ওর সাথে দেখা করতে আসে লালন আর বলে, স্যার এখনো তো সময় আছে, আমাকে বলে দিন যে কোথায় কি রেখেছেন, না হলে আপনি নিজেই সেগুলো সরিয়ে একটা সেফ জায়গায় রেখে দিন। ওপর থেকে অনেক প্রেশার আসছে, বিভিন্ন জায়গায় রেড মারতে হবে আমাদেরকে। শেষে আবার যদি আপনার ঘরে রেড পড়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে আবার চলে আসে একজন বিচারপতি। আসলে ইনি পরের দিনের দাদা ভাইয়ের কেসের দায়িত্বে থাকবেন। তখন 250 বিঘা জমি দিয়ে বিচারকের সাথে ডিল হয়ে যায় দাদা ভাইয়ের। আর এইদিকে পাটনায়কও চলে আসে তার বসের সাথে দেখা করার জন্য আর জানায়, আমাকে আরো একটা মাত্র সুযোগ দিন স্যার, এবার আমি ঠিক সাকসেসফুল হবই। তখন পাটনায়কের বস বলে, যদি এবারও না হও তাহলে? তখন পাটনায়ক বলে, যদি এবারও না হই, এবারও যদি ফেল করি তাহলে এটাই হবে আমার শেষ রেট। তারপর এগুলো শুনে রাজি হয়ে যায় ওনারা আর পাটনায়কের সাসপেন্ডটা উঠিয়ে নেয়। ঠিক তখনই ওর ফোনে দাদা ভাইয়ের একটা কল আসে। সে জানায়, আমার কেসের ডিল তো হয়ে গেছে, আমি খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাচ্ছি, তারপর আমি তোকে দেখে নেব। তখন পাটনায়ক বলে যে আমার সাসপেন্ড হয়ে গেছে, আমি আসছি। এদিকে মালিনী চলে আসে মেয়েদের কাছে আর জানতে চায় দাদা ভাই সম্পর্কে, কিন্তু কেউই কিছুই বলতে রাজি হয় না। তবুও হার মানে না মালিনী, ওদেরকে কনভিন্স করতেই থাকে অনবরত। পরদিন পাটনায়ক চলে আসে অফিসে। তার পরপরই শুরু হয়ে যায় দাদা ভাইয়ের হোটেলে রেড দেওয়া। পুরো হোটেলটা সিলগালা করা হয় আর খোঁজাখুঁজি করতে থাকে সবাই। এদিকে কেসের রফাদফা করে দাদা ভাই চলে আসে একটা পার্টি মিটিং। সেখানে আসার কিছুক্ষণ পরে হোটেলের রেড পড়ার খবরটা পায় দাদা ভাই আর সাথে সাথেই হোটেলে আসে পাটনায়ক। অন্যদিকে সাধারণ জনগণ মরিয়া হয়ে পড়ে এবং ভেতরে ঢুকতে শুরু করে। তখন পাটনায়ক একটা বুদ্ধি বের করে আর সেটা মোতাবেক লালন জানালা দিয়ে টাকা ছিটাতে শুরু করে। ওপর থেকে টাকা পড়তে দেখে সবাই তো সেদিকেই ছুটে বেড়াচ্ছে আর অন্যদিক দিয়ে পাটনায়ক সহ তার টিম সব ধন দৌলত নিয়ে বের হয়ে যায়। তারপর সেখান থেকে সোজা চলে আসে ফাউন্ডেশনের সামনের পুকুরে। এখান থেকেও অনেক সোনা উদ্ধার করে তারা। তারপরেই দাদা ভাইয়ের মা সেখানে চলে আসে এবং দাদা ভাইয়ের সকল ঘটনা প্রকাশ করে। পরপরই গ্রামবাসী দাদা ভাইয়ের ওপর চড়াও হতে থাকে, কিন্তু ওদেরকে বুঝিয়ে পাটনায়ক দাদা ভাইকে পুলিশে ধরিয়ে দেয়। এবার তার রেটে সাকসেসফুল পাটনায়ক। পরের দিনই সে চলে আসে বৃদ্ধের সাথে দেখা করে এবং ধন্যবাদ দেয়। ইনি পাটনায়কের পকেটে চিরকুটটা দিয়েছিল আর এই জন্যই দাদা ভাইকে ধরতে সে সক্ষম হয়েছিল। জানা যায় ইনি মৃত নেহার রাঠোরের দাদা। এদিকে দেখা যায় জেলে পাঠানো হয় দাদা ভাইকে আর এর মাধ্যমে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশনটি জানাতে কিন্তু ভুলবে না, কমেন্ট করে এখনই জানাও। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে ফেলো, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যায়। সো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সঙ্গেই থাকো এবং চোখ রাখো মুভি নিতে।